আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা তোমাদের বইয়ের ত্রয়োদশ অধ্যায় খাদ্য এবং পুষ্টি, এই অধ্যায়টি নিয়ে পড়াশোনা করছিলাম। তো এটার উপর অলরেডি 2টা লেকচার হয়ে গিয়েছে, আজকে তৃতীয় লেকচার। তো এই লেকচারটিতে আমরা স্নেহ পদার্থ এবং আমাদের শক্তি রিলেটেড বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং তার আগে চলো আমরা একটু দেখে নিব আমাদের গত ক্লাসের হোমওয়ার্কটা কি ছিল। তো হোমওয়ার্ক খুব ইজি একটা হোমওয়ার্ক ছিল। দেখো, সংজ্ঞাতে দেওয়া ছিল প্রোটিন কি, প্রোটিন কাকে বলে এটা জানতে চেয়েছিল। তো প্রোটিনের সংজ্ঞা আমরা গত ক্লাসে কিন্তু খুবই সুন্দর করে পড়েছি। এবং এছাড়াও কি আছে দেখো, তো এছাড়াও প্রশ্নে বলা ছিল গ্লুকোজ মানবদেহের জন্য কেন গুরুত্বপূর্ণ। এটা তোমাদের প্রথম ক্লাসের পড়াশোনা ছিল, সেটা থেকে তুমি আনসার করতে পারবে। এবং দৃশ্যপট এতে বিদ্যমান খাদ্যের অভাব দেখা দিলে শিশুদের কোন দুটি বিশেষ রোগ হয়। তো দৃশ্যপট এর খাদ্য হচ্ছে রুই মাছ, মুরগির মাংস, মানে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তো আমিষ বা প্রোটিনের অভাবে আমাদের দেহে কোন কোন রোগ হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলছে। আমাদের বলতে শিশুদের আসলে কোন দুইটা রোগ হয়, মেরাসমাস, কোয়াশিওরকর। তো এটাই ব্যাখ্যা করতে হবে। তো এখন একটু দেখে নিই তোমরা কারা কারা ক্লাসে আছো। তো যারা ক্লাসে আছো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কে কেমন আছো জানাও। এবং যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড, জোস জোস। আচ্ছা, এগুলা সায়েন্স কেমনে হয়, এগুলা খাওয়া দাওয়া। ঠিক আছে, এগুলো সায়েন্স না হোক, তোমার কাছে যদি সায়েন্স মনে না হয়, এগুলোকে খাওয়া দাওয়া মনে করেও পড়তে থাকো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, নাম নেন নাম নেন। আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ভেরি গুড, জোস। আসো স্টার্ট করি। ঠিক আছে, ওকে। দেখো, আজকে আমরা পড়বো স্নেহ পদার্থ। ঠিক আছে, এই স্নেহ কিন্তু আদর স্নেহ, ভালোবাসা সেই স্নেহ না। এই স্নেহ হচ্ছে খাওয়া দাওয়া করার স্নেহ। ঠিক আছে, তো দেখি এই খাওয়া দাওয়া করার স্নেহ কি কি আছে। এখন দেখো, স্নেহবহুল খাদ্য বলতে আমরা কি বুঝি। দেখো, একটু সংজ্ঞা প্রথমে আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে স্নেহবহুল খাদ্য কি বলেছে, যে সকল খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তাদেরকে আমরা কি বলি, স্নেহবহুল খাদ্য বলি। ঠিক আছে, তো এখন এই যে কথাটা বলা হইলো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, সেটা বলতে আসলে আমরা কি বুঝি, সেটা বুঝতে গেলে আসলে এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এই যে এই জায়গাটা। তো দেখো, যে কোনো স্নেহ পদার্থ কি দ্বারা তৈরি, দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। কি জিনিস? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, তো এই ফ্যাটি অ্যাসিড গুলা কি বলা হচ্ছে, চর্বি জাতীয় অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড গুলা কি বলা হচ্ছে, কি চর্বি জাতীয় অ্যাসিড। ঠিক আছে, বাংলাতে বলা হচ্ছে চর্বি জাতীয় অ্যাসিড, ইংরেজিতে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এগুলা হচ্ছে মূলত কি, ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডই চর্বি জাতীয় অ্যাসিড। আর হচ্ছে গ্লিসারল, গ্লিসারল হচ্ছে একটা অ্যালকোহল। তো এখন দেখো, হ্যাঁ, এই গ্লিসারলটাই গ্লিসারিন, যে আমরা হাতে পায়ে দেই সেই গ্লিসারিন। ঠিক আছে, আচ্ছা রামিসা, ওকে। এখন দেখো, এই ফ্যাটি অ্যাসিড দুই রকমের হইতে পারে। কয় রকম হইতে পারে ফ্যাটি অ্যাসিড? দুই রকমের হইতে পারে। কি কি দুইটা রকম, আসো একটু পড়াই। চর্বি জাতীয় অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, আর একটা হচ্ছে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। কথাগুলো একটু খেয়াল করো, অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, দেখো, যে ফ্যাটি অ্যাসিডের কার্য মানে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, মানে কোনো যৌগের লাস্টে যদি এই জিনিসটা থাকে তাহলে এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে সেটা জৈব অ্যাসিড, সেটা হচ্ছে জৈব অ্যাসিড। তো এই জৈব অ্যাসিডের মধ্যে একটা গ্রুপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো দেখো, এই যৌগগুলা তৈরি হয় অনেকগুলা কার্বন পরমাণু একসাথে যুক্ত হয়ে, এরকম অনেক অনেক কার্বন পরমাণু মিলে কার্বনের একটা শিকল বা চেইন তৈরি করে, যার একদম শেষ প্রান্তে কি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের গ্রুপটা থাকে, এরকম একটা অংশ থাকে। তো এই যে কার্বন আর কার্বনের মাঝখানে যে বন্ধনগুলো দেখতে পাচ্ছি না, দুইটা কার্বনের মাঝখানে যে বন্ধন, সেখানে যদি একক বন্ধন থাকে তাহলে এই ধরনের অ্যাসিডকে আমরা বলি সম্পৃক্ত অ্যাসিড। কি বলি? সম্পৃক্ত অ্যাসিড। ঠিক আছে, আর ধরো এইখানে একটা কার্বন আছে, এর মাঝখানে একক বন্ধন, এই যে ধরো এরকম 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 কার্বন আছে। ঠিক আছে, এদের মাঝখানে যদি একক বন্ধন না থাকে, দ্বিবন্ধন থাকে, মানে দুইটা বন্ধন থাকে, তাহলে আমরা বুঝি হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা কি বুঝি? অসম্পৃক্ত বুঝি। ঠিক আছে, এভাবেই নাম দেওয়া হয়েছে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আচ্ছা, একটু বুঝাই বলি, দেখো বুঝাই বলি। আমরা মাত্রই পড়েছিলাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কি পড়েছিলাম? ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, পড়েছিলাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড হচ্ছে বিশেষ ধরনের, ফ্যাটি অ্যাসিড হচ্ছে বিশেষ ধরনের
জৈব অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি জেনে রাখো, বিশেষ ধরনের জৈব অ্যাসিড। তো হোয়াট ইজ জৈব অ্যাসিড? জৈব অ্যাসিড বলতে আমরা কি বুঝি? জৈব অ্যাসিড বলতে আমরা কি বুঝি আসো একটু বুঝাই বলি। যে সকল যৌগে COOH এই মূলকটি থাকে। COOH এটাকে আমরা বলি যৌগমূলক, ঠিক আছে? এই যৌগমূলকটা থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে। তাদেরকে কি বলে? জৈব অ্যাসিড বলে। মনে থাকবে, তাদেরকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। যে সকল যৌগে এই মূলকটা উপস্থিত, এটাকে বলা হয় জৈব অ্যাসিড মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এই যৌগমূলকটা উপস্থিত, তাদেরকে আমরা কি বলি? জৈব অ্যাসিড বলি। আর এই জৈব অ্যাসিডের মধ্যেই বিশেষ এক প্রকার অ্যাসিডকে আমরা বলছি ফ্যাটি অ্যাসিড। তো এখন জৈব যৌগে, যে কোনো জৈব যৌগে, জৈব যৌগ হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা তৈরি, কার্বন আর হাইড্রোজেন দ্বারা তৈরি মূলত। তো এদের মধ্যে এই কার্বনের যোজনী চার আমরা সবাই জানি না? কার্বনের যোজনী চার মানে হাত চারটা জিনিসের সাথে যুক্ত হইতে পারে। তো ধরো এখানে অনেকগুলা কার্বন, এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, 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 ঠিক আছে? সব শেষে দেখা গেল কি COOH আছে। আর প্রত্যেকটা কার্বনের হাত কয়টা? চারটা। এই দেখো চারটা করে হাত আছে, চারটা করে কি আছে? হাত আছে, ঠিক আছে? চারটা করে কি আছে? কার্বনের হাত আছে। এই প্রত্যেকটা হাতের মধ্যে কে বসে থাকবে? এই প্রত্যেকটা হাতের মধ্যে যুক্ত থাকবে হাইড্রোজেন। কে যুক্ত থাকবে? হাইড্রোজেন যুক্ত থাকবে। কে যুক্ত আছে? হাইড্রোজেন, ঠিক আছে? দেখো তাহলে কার্বনের চারটা হাত ফুলফিল হয়ে আছে না? কার্বনের চারটা হাত দেখো তাহলে ফুলফিল হয়ে আছে, ঠিক আছে? তাহলে কার্বনের চারটা হাত ফুলফিল হয়ে থাকে। তাহলে এই ধরনের জৈব অ্যাসিডকে বলা হচ্ছে কি? এই ধরনের অ্যাসিডটায় কার্বন আর দুইটা কার্বনের মাঝখানে, দেখো দুইটা কার্বন যদি আমি চিন্তা করি, ধরো হচ্ছে দুইটা কার্বন যদি আমি এভাবে দেখাই, এই কার্বন আর এই কার্বনের মাঝখানে, দুইটা কার্বনের মাঝখানে কয়টা বন্ধন আছে? দুইটা কার্বনের মাঝখানে বন্ধন কয়টা? একটা আছে না? দুইটা কার্বনের মাঝখানে একটা আছে না? এই দুইটা কার্বনের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, ঠিক আছে? হ্যাঁ, চর্বি আর স্নেহ একই। হ্যাঁ হ্যাঁ, এগুলো হাত না, যোজনী। জি, যোজনী। আপনাদেরকে বোঝানোর জন্যই হাত বলেছি, এত হাইপার হওয়ার কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ, একক বন্ধন। এই একক বন্ধন থাকলে এই ধরনের জৈব অ্যাসিডকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিডকে আমরা কি বলি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই ধরনের ফ্যাটি অ্যাসিডকে আমরা বলছি সম্পৃক্ত। বাট যদি এমন থাকতো, ধরেন যদি এমন থাকতো, এইটা কার্বন 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 কার্বন, ঠিক আছে? COOH, তার মানে এটা একটা জৈব অ্যাসিড এবং এর তো চারটা করে হাত থাকার কথা, চারটা করে হাত থাকার কথা, তাই না? চারটা করে হাত, প্রত্যেক হাতের মধ্যে কে থাকবে? হাইড্রোজেন থাকবে। কে থাকবে? হাইড্রোজেন থাকবে। তো হুট করে ধরেন এখান থেকে একটা হাত এখানে না থেকে এখানে আছে, এখান থেকে একটা হাত এখানে না থেকে কি আছে? এখানে আছে, ঠিক আছে? এই যে এখানে ধরেন একটা হাত আছে, এখানে তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে? অথবা আবার দেখা গেল কিছু দূর পরে গিয়ে এখানে একটা হাত নাই, কোথায় আছে? সেই হাতটা হচ্ছে তোমার এখানে আছে, ঠিক আছে? এই হাতটা ধরে নাও হচ্ছে এখানে আছে। ডান? তাহলে দেখো, তাহলে দেখো উম, 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 তাহলে দেখো, তাহলে দেখো এই যে এই জায়গাগুলাতে কি বন্ধন? দ্বিবন্ধন আছে এই দুইটা কার্বনের মাঝখানে, কার্বন কার্বন দ্বিবন্ধন। এই দুইটা কার্বনের মাঝখানে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এখানে কি ছিল? একক বন্ধন ছিল। এখানে কার্বন কার্বনের মাঝে কি আছে? একক বন্ধন আছে। আর এখানে কার্বন কার্বনের মাঝে কি আছে? এখানে কি আছে? দ্বিবন্ধন আছে। কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে যদি এরকম দ্বিবন্ধন থাকে তাহলে এই ধরনের অ্যাসিডগুলোকে, এই ধরনের জৈব অ্যাসিডগুলোকে আমরা বলি অসম্পৃক্ত জৈব অ্যাসিড। কি বলি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই ধরনের অ্যাসিডগুলোকে আমরা তখন বলি অসম্পৃক্ত অ্যাসিড। এগুলা সম্পৃক্ত, এগুলো অসম্পৃক্ত। কথা ক্লিয়ার?
এটা ক্লিয়ার হয়েছে? এই যে আমাদের তো এগুলোর এখন প্রয়োজন নেই। প্রয়োজন যদি না থাকে তাহলে আমি এমনি এমনি পড়াচ্ছি না। এই যে আমরা মাত্রই বললাম যে চর্বি জাতীয় অ্যাসিড দুই প্রকার, অসম্পৃক্ত আর সম্পৃক্ত। আপনারা এখনই প্রশ্ন করে বসতেন যে ভাইয়া অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড কি আর সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড কি। তো আপনারা প্রশ্ন করার আগেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে চারটা চারটা, এখানে কটা 1 2 3 4, 1 2 3 4, ওকে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা এখানে এটা হবে না তো, ওকে আসেন, ওকে 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 ওকে। আচ্ছা এখানে হচ্ছে 3 4, 1 2 3, ও আচ্ছা এখানে একটা থাকবে তো, এখানে একটা থাকবে, এখানে ধরেন একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই তো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে এই যে, ঠিক আছে। ওকে, দেখেন 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 দেখেন, সব ঠিকঠাক আছে এখন, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এই যে শুরু হয়েছে সম্পৃক্ত মানে কি মানে কি মানে কি মানে কি মানে কি, যে মানে কি সে মানে কিটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে সকল ফ্যাটি অ্যাসিডে বা চর্বি জাতীয় অ্যাসিডে কার্বন শিকলের মধ্যে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে না, সবগুলোই একক বন্ধন, সেই সকল ফ্যাটি অ্যাসিড গুলাকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যে সকল ফ্যাটি অ্যাসিডের কার্বন শিকলে এক বা একাধিক, একটি বা তার বেশি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তাদেরকে আমরা বলছি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এখন আসেন, এটাই বলা আছে যে স্নেহ পদার্থ, চর্বি জাতীয় পদার্থের যে অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এরা হচ্ছে দুই প্রকার। এই চর্বি জাতীয় অ্যাসিডকে আমরা কি বলছি? ফ্যাটি অ্যাসিড বলছি, ঠিক আছে। এদেরকে আমরা বারবার বলছি, এদেরকে আমরা কি বলি? ফ্যাটি অ্যাসিড বলি। তো এই ফ্যাটি অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার। কি কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ওকে, এখন তাহলে আসো, ফ্যাটি অ্যাসিড দুই প্রকার সেটা দেখলাম। তো দুই প্রকার ফ্যাটি অ্যাসিডের মধ্যে যেসব খাদ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি, কোনগুলা বেশি বলতো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যাদের মধ্যে বেশি, তাদেরকেই আমরা বলি স্নেহবহুল খাদ্য। এখন ক্লিয়ার? নেটওয়ার্ক যাদের প্রবলেম তারা রিজয়েন করেন, ঠিক আছে। সার্ভার নেটওয়ার্ক যার যাতে সমস্যা মনে হচ্ছে রিজয়েন করেন। আচ্ছা, আপনাদের যে 00 আর একটা 0, সেই 00 ঠিকঠাক হয়ে গেছে, আপনারা একটু রিফ্রেশ দিলেই দেখতে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে COOH, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, ওকে। এখন দেখো, ওকে, এখন তাহলে দেখো স্নেহবহুল খাদ্য কি? যেসব খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকবে তাদেরকে আমরা বলি হচ্ছে স্নেহবহুল খাদ্য। ক্লিয়ার? এখন দেখো মৌল বিপাকটা কি, আরেকটা সংজ্ঞা মৌল বিপাক। তো দেখো বলেছে বিপাক ক্রিয়া পরিচালনা করার জন্য, বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন তাকেই বলা হচ্ছে মৌল বিপাক। তার মানে শক্তিটাই হচ্ছে মৌল বিপাক। তাহলে বিপাকটা কি? হোয়াট ইজ বিপাক? জীবদেহে সংঘটিত সকল জৈব রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। জীবদেহে সংঘটিত সকল জৈব রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলা হচ্ছে কি? বিপাক। আর এই বিপাক পরিচালনা করার জন্য, মানে সকল জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া পরিচালনা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে মৌল বিপাক। তার মানে মৌল বিপাক বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি কাকে? এনার্জিকে। কাকে বোঝানো হচ্ছে? এনার্জিকে, শক্তিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো এই যে স্নেহ পদার্থের কথা বলা হচ্ছে, স্নেহ পদার্থে কি কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এই যে ফ্যাটি অ্যাসিড থাকবে, মাত্র আমরা ফ্যাটি অ্যাসিডের গঠন দেখলাম না? ফ্যাটি অ্যাসিডে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো এই জন্য বলা হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে। আসো এরপর দেখো কি বলেছে। এরপর তাহলে কথাগুলো ক্লিয়ার? স্নেহ পদার্থের গঠন, কাজ সবকিছু বোঝা হয়ে গেল। এখন আসেন ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের ভেতরে অবস্থিত লসিকা নালীর সাহায্যে শোষিত হয়। তোমাদেরকে একটু বলি, আমরা বলেছিলাম আমাদের দেহ, আমরা যে খাবারগুলা খাই সে খাবারগুলা কেমন থাকে, জটিল থাকে, তাই না? এই জটিল খাদ্য আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না। তো এই দেহের গ্রহণের অনুপযোগী জটিল খাদ্যগুলা দেহের গ্রহণের উপযোগী সরল খাদ্য উপাদানে পরিণত হয়। কিসে পরিণত হয়? দেহের গ্রহণের উপযোগী সরল খাদ্য উপাদানে পরিণত হয়। ঠিক আছে, এখন দেখো, যে প্রক্রিয়ায় দেহের গ্রহণের অনুপযোগী জটিল খাদ্য উপাদানগুলা দেহের গ্রহণ উপযোগী সরল খাদ্য উপাদানে পরিণত হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে পরিপাক। কি বলি? পরিপাক। ঠিক আছে, তো আমরা যে চর্বি জাতীয় খাবারগুলা খাই, আমরা সাধারণত যে চর্বি জাতীয় খাবারগুলা খাই সেই চর্বিটা কি পরিপাক প্রক্রিয়ায় ভেঙে যাবে। ঠিক আছে, জটিল খাবারের মধ্যে আছে চর্বি। চর্বি যদি আমরা খাই তাহলে ওই যে মাখন, পনির, দই, ঠিক আছে, এগুলো চর্বি জাতীয় খাবার। এগুলা খাইলে পরিপাকের ফলে চর্বি দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হবে। কি কি সরল উপাদান? এই দেখো, স্নেহ পদার্থ কি চর্বি না? তাহলে স্নেহ পদার্থ ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তো এই যে আমরা বলছিলাম না চর্বি মানে স্নেহ পদার্থ, তাহলে এটা ভেঙে গিয়ে কি পাবো? তাহলে এটা ভেঙে গিয়ে তাহলে পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে কি পাবো? গ্লিসারল পাবো। ফ্যাটি অ্যাসিড পাবো আর হচ্ছে গ্লিসারল পাবো। হইল? তো এই যে পরিপাকটা যে তন্ত্রের মধ্যে সম্পন্ন হয়, যে তন্ত্রের মধ্যে আমাদের পরিপাকটা সম্পন্ন হয়, যে তন্ত্রে কি হয়? পরিপাক ঘটে। যে তন্ত্রে আমাদের পরিপাক ঘটে তাকেই বলা হয় কি? পরিপাক তন্ত্র। তাকে কি বলে? পরিপাক তন্ত্র বলে। ঠিক আছে, তো এই পরিপাক তন্ত্রের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে পরিপাক তন্ত্র তার একটা অংশের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা তাহলে কিসের ছবি? পরিপাক, মানব পরিপাক তন্ত্রের অংশ। কিসের অংশ? পরিপাক তন্ত্রের অংশ। আমরা যে ছবি দেখতে পাচ্ছি না, এই ছবিটা হচ্ছে মানুষের পরিপাক তন্ত্রের অংশ। এই ছবিটা, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এই জিনিসটার নাম হচ্ছে পাকস্থলী। এটার নাম পাকস্থলী। এটার নাম হচ্ছে খাদ্যনালী বা অন্ননালী বলে অনেকে। এটা হচ্ছে খাদ্যনালী, এখান দিয়ে খাবার আসে, এখানে যে পাকস্থলীতে পরিপাক হয়। এরপর এই যে একটা শুরু হয়েছে ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, এই জায়গাটার নাম ক্ষুদ্রান্ত্র। যে মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ না, এই যে মাঝে আমি নীল কালারে লিখে দিলাম, এই প্যাঁচানো প্যাঁচানো অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, এই অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। আর এই যে চারপাশে যে মোটা চওড়া বড় প্যাঁচানো নাড়িভুঁড়ি দেখতে পাচ্ছ না, এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এই যে এরকম এরকম, এই যে আমি প্যাঁচায় প্যাঁচায় দাগ দাগ দিয়ে দিলাম, এই অংশগুলোর নাম হচ্ছে বৃহদন্ত্র। এই অংশগুলোর নাম হচ্ছে বৃহদন্ত্র। এই অংশের নাম হচ্ছে বৃহদন্ত্র। ঠিক আছে, তো এই যে তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল খাদ্য পরিপাক হওয়ার পর যে নালী বানান রস্বইকার, নালী বানান নরমালি রস্বইকার। ঠিক আছে, দেখো এই যে খাদ্য পরিপাক হওয়ার পর যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলটা তৈরি হইলো, কোথায়? এই পরিপাক তন্ত্রের ভেতরেই তো তৈরি হইলো। এই ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল ক্ষুদ্রান্ত্র যেটা আছে, এই যে পেঁচানো লিখে রাখছি না ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে কি থাকে? ভিলাই থাকে। ভিলাইটা কি? ভিলাই হচ্ছে যে এরকম আঙুলের মতো ভাঁজ ভাঁজ হওয়া অংশ। কিরকম? এই যে এটা ধরো একটা ভিলাই, এই যে ধরো ভিলাই, এই যে ধরো ভিলাই। ঠিক আছে, এই যে এইগুলাকে আমরা কি বলি? ভিলাই বলি। এগুলাকে আমরা কি বলি? ভিলাই বলি। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের ভিলাই, এগুলা হচ্ছে একটা ভিলাই। সেই একটা থাকলে বলি ভিলাস, অনেকগুলা থাকে তাই বলি ভিলাই। তো এই ভিলাই দ্বারা কি হয়? শোষিত হয়, ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়। আর এই ভিলাইয়ের ভেতরে থাকে সাদা সাদা নালী, যেটা হচ্ছে লসিকা পরিবহন করে। ঠিক আছে, এই ভিলাইয়ের ভেতরে কি থাকে? এরকম লসিকা নালী থাকে। কি থাকে? লসিকা নালী থাকে। ঠিক আছে, তো এগুলো আলটিমেটলি কি দ্বারা শোষিত হয়? লসিকা নালী দ্বারা শোষিত হয়। এই ভিলাইয়ের ভেতরে যে লসিকা নালীগুলো আছে না সাদা সাদা, এগুলো হচ্ছে কি? লসিকা নালী। ঠিক আছে, এটা হচ্ছে কি? লসিকা নালী। তো এই লসিকা নালী দ্বারা শোষিত হবে। ওকে, বৃহদন্ত্র তো ক্ষুদ্রান্ত্র থেকে ছোট। দেখো এই নামটা আসছে, বৃহদন্ত্র দেখো চওড়া বেশি, আর ক্ষুদ্রান্ত্রের নালীগুলো সরু বেশি। বৃহদন্ত্রের নালী চওড়া তাই এর নাম বৃহদন্ত্র, আর ক্ষুদ্রান্ত্রের নালী সরু তাই এর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই ছবি আঁকতে হবে না। ঠিক আছে, জটিল খাবার কেন বলে? কারণ এই খাবার আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না। ঠিক আছে,
ওকে, এখন আসো লসিকা কি একটু বুঝাই বলি। ঠিক আছে, লসিকা কি একটু বুঝাই বলি। দেখো দেখো আমরা কি জানি, অনেকগুলা কোষ মিলে তৈরি করে টিস্যু। তো ধরে নাও এইগুলা এক একটা কোষ, এইগুলা এক একটা কোষ, ঠিক আছে, এইগুলা কি এক একটা কোষ। তো এরকম অনেকগুলা কোষ মিলে কি তৈরি করবে, টিস্যু তৈরি করবে। এটা ওইগুলা হচ্ছে অনেকগুলা কোষ, এই কোষগুলা মিলে তৈরি করেছে কি বলতো, একটা টিস্যু। এই কোষগুলা মিলে কি তৈরি করেছে, একটা টিস্যু। তো এই কোষের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা, এই কোষের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা, সেখানে কিছু তরল পদার্থ থাকে। সেখানে কি থাকে, তরল পদার্থ থাকে। ঠিক আছে, কোষের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় কি থাকে, তরল পদার্থ থাকে। তো এই কোষের ফাঁকে ফাঁকে যে তরল পদার্থটা থাকে, সেই তরল পদার্থকে আমরা কি বলি, আন্তঃকোষীয় তরল পদার্থ। যেহেতু কোষের ফাঁকে থাকা তরল পদার্থ, তাই এর নাম কি আমরা বলছি, আন্তঃকোষীয় তরল। তো এখন খেয়াল করো, এই যে কোষের ফাঁকে ফাঁকে যে আন্তঃকোষীয় তরল, হ্যাঁ তোমাদেরকে তো পড়িয়েছি, তাহলে তো ভালো। এখন আবার লসিকা কি জিজ্ঞাসা করো কেন, এখন মনে পড়ে গেছে? হ্যাঁ, ও মনে পড়েছে এই পড়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আর পড়াইলাম না। আসো, তাহলে এই হচ্ছে সেই লসিকা নালী। ঠিক আছে, লসিকা পরিবাহিত হয় যে নালীর মাধ্যমে, সেগুলো লসিকা নালী। তো এই ক্ষুদ্রান্তের ভেতরে থাকবে এরকম ভিলাই, এই ভিলাইয়ের ভেতরে থাকে লসিকা নালী। তো এই স্নেহ জাতীয় খাবার মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল শোষিত হবে কোথায়, ক্ষুদ্রান্তের লসিকা নালীতে। তাহলে এই ইনফরমেশনটা জাস্ট একটু মনে রাখবো, ঠিক আছে। ওকে, কোলনটা কি? কোলন হচ্ছে এই যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলাই কোলন। তুমি যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলাই হচ্ছে কোলন। এই যে কোলন, কোলন এই যে, আমি যদি হচ্ছে এটা একটু পরিষ্কার করে দিই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এই যে এগুলা হচ্ছে কোলন। এই যে এইগুলা যে নালীটা আমি হাত বুলাইলাম না, এই যে মোটা মোটা দেখতে পাচ্ছ না, এগুলাই হচ্ছে কোলন, এগুলাই হচ্ছে কোলন। ঠিক আছে, ওকে। এখন আসছে লসিকা বোজান, লসিকা বোজান, লসিকা বোজান। আসেন আরেকবার লসিকা একটু বোঝাই, আসেন। তো ধরে নেন এটা হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকার একটা অংশ। তো এই কৌশিক জালিকার একটা অংশ মানে কৌশিক জালিকার ভেতরে কি আছে, অবশ্যই রক্ত আছে। কৌশিক জালিকার ভেতরে কি আছে, রক্ত আছে। তো এই রক্তের ভেতরে কিছু প্রোটিন থাকে, কিছু আমিষ থাকে। হ্যাঁ, এই রক্তের ভেতরে থাকা আমিষগুলো দেখা যায় কি, রক্তের ভেতরে থাকা অনেক অনেক আমিষের মধ্যে কিছু আমিষ দেখা যাবে ব্যাপন প্রক্রিয়ায় এখানে চলে আসবে। এই আন্তঃকোষীয় তরল যেটা আছে, মানে আন্তঃকোষীয় যে তরল, সেখানে কি রক্তের মধ্যে থাকা কিছু কিছু আমিষ চলে আসবে। ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় রক্তের মধ্যে থাকা আমিষগুলা চলে আসলো। এছাড়াও রক্তের মধ্যে কি থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। তো কিছু বিশেষ শ্বেত রক্তকণিকাও এর ভেতরে চলে আসবে। ঠিক আছে, তো কি কালারে দেখাবো শ্বেত রক্তকণিকা, কি কালারে দেখানো যেতে পারে, ধরে নাও হলুদ কালারে দেখাইলাম। কিছু শ্বেত রক্তকণিকাও এর ভেতরে চলে আসবে। তাহলে আন্তঃকোষীয় তরলে রক্ত থেকে আসলো কিছু শ্বেত রক্তকণিকা, কিছু আমিষ, এছাড়া অন্যান্য বিভিন্ন উপাদান যেটা রক্তে ছিল সেটা এখন আন্তঃকোষীয় তরলে চলে আসছে। এখন এই নতুন যে তরলটা তৈরি হইলো, এই নতুন আন্তঃকোষীয় তরলটাকেই, নতুন এই আন্তঃকোষীয় তরলটাকেই তখন আমরা কি বলি, লসিকা বলি। তখন এই আন্তঃকোষীয় তরলটার নাম হয়ে যায় কি, লসিকা। শ্বেত মানে সাদা। ঠিক আছে, ওকে। কিসিক জালিকা কি, কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি, দেখো এটা ধরে নাও একটা ধমনী, এটার নাম কি, একটা ধমনী। এইটা ধরে নাও একটা শিরা। ঠিক আছে, এটা ধরে নাও কি, শিরা। তো এই ধমনী আর শিরার মাঝখানে, এই ধমনী আর শিরার মাঝখানে ছোট ছোট জালের মতো, ছোট ছোট জালের মতো কিছু রক্তনালিকা থাকে। তো এই ছোট ছোট জালের মতো এই রক্তনালিকা গুলাকেই বলা হয় কৈশিক জালিকা। কি বলা হয়, কৈশিক জালিকা। ঠিক আছে, ধমনী এবং শিরার মাঝখানে ছোট ছোট জালের মতো যে রক্তনালী, তাদেরকে আমরা বলি হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে, ওকে। এখন তাহলে দেখো, এই একটা লাইন বুঝাইতে গিয়ে কত কথা। আচ্ছা, এখন আসো, এটা যদি বুঝে থাকো তাহলে দেখো স্নেহ পদার্থ সম্পর্কে কিছু ইনফরমেশন, এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, পড়তে হবে। এখানে অদরকারি কোনো কিছু না, সবটাই দরকারি। স্নেহ পদার্থে 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। স্নেহ পদার্থে কয় প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, 20 প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তো অলরেডি পড়েছি ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, একটা অসম্পৃক্ত আর একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো দেখো আমাদের দেহে যকৃতের মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তাহলে চর্বি জাতীয় অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কোথায় তৈরি হয়, যকৃতের মধ্যে তৈরি হয়। পয়েন্টটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখেন, যে সকল স্নেহজাতীয় খাদ্যে, যে সকল স্নেহজাতীয় খাদ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তা অধিক উপকারী। যে সকল স্নেহজাতীয় খাদ্যে অসম্পৃক্ত
ভাইয়া কৌশিক জালিকাকে কি আমরা রক্তনালী বলতে পারবো? অবশ্যই পারবো। রামিসা, রক্তনালী 3 প্রকার, ধমনী, শিরা আর হচ্ছে কৌশিক জালিকা। ঠিক আছে। যকৃৎ হচ্ছে আমাদের লিভার কলিজা যেটারে বলো, ঠিক আছে, যেটারে বলো কলিজা, ঠিক আছে, সেটাই লিভার। সেটার নামই কি? লিভার। সেটার নামই হচ্ছে যকৃৎ। ঠিক আছে, কলিজা, লিভার, যকৃৎ একই জিনিস। ঠিক আছে, ওকে। এখন শোনো, যে সকল স্নেহজাতীয় খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তারা উপকারী। যেমন হচ্ছে সয়াবিন তেল, এই জন্য আমরা রান্নায় কি খাই? সয়াবিন তেল খাই। এছাড়া আছে সূর্যমুখীর তেল, তিলের তেল, ভুট্টার তেল, এগুলা আমাদের জন্য উপকারী। এরপর দেখো, আমাদের দেহে প্রতিদিন যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তো দৈনিক মোট শক্তির 20 থেকে 30% শক্তি, মোট শক্তির 20 থেকে 30% শক্তি আমরা কোত্থেকে পাই? স্নেহ জাতীয় খাবার থেকে পাই। ঠিক আছে। এখন আবার আসছে ধমনী কি। আরে ভাই আসো, ধমনী কি? ধমনী কি? ধরে নাও এটা তোমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড মানে হার্ট। হৃৎপিণ্ড মানে যে হার্ট, এটাও একটু জেনে রাখো। হ্যাঁ, হৃৎপিণ্ড মানে হচ্ছে হার্ট। এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা প্রতিদিন একবার একবার করে এগুলো জিজ্ঞাসা করো। হৃৎপিণ্ড মানে হার্ট। যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে তাদেরকে আমরা বলি হচ্ছে শিরা। হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে যে নালী, তার নাম শিরা। আর হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে শরীরের অন্যান্য জায়গায় চলে যায় যে নালী, তার নাম হচ্ছে ধমনী। এটা যাতে মনে থাকে আজীবন। হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে যে, তার নাম হচ্ছে কি? শিরা। আর হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ধমনী। জি, ভুট্টাতেও তেল হয়। হ্যাঁ, এখন আসেন ভাইয়া, কৈশিক পানি আর কৈশিক জালিকার পার্থক্য কি? কৈশিক পানি হলো মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে, সেটাকে আমরা বলি কৈশিক পানি। কৈশিক মানে হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে, তো মাটির দুইটা কণার ফাঁকে যে পানি, সেটাকে বলা হচ্ছে কৈশিক পানি। আর কৈশিক জালিকা কি? ধমনী নামক রক্তনালী এবং শিরা নামক রক্তনালীর মাঝখানে যে ছোট রক্তনালী বা জালিকা, তার নাম কৈশিক জালিকা। ঠিক আছে, ওকে। এখন আসো, এখন তাহলে এই ইনফরমেশনটা এমসিকিউ খুব লাগে যে মানব দেহের দৈনিক মোট শক্তির 20 থেকে 30% আমরা পাই স্নেহ পদার্থ থেকে। এরপর দেখো, স্নেহ পদার্থ নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে আমাদের, যে খাদ্যে স্নেহ পদার্থের যদি অভাব দেখা যায়, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো আছে তাদের অভাব দেখা দেয়। তো ভিটামিন নিয়ে আমরা যদি একটু বলি, এই ভিটামিন আছে 2 প্রকার। ভিটামিন আছে কয় প্রকার? 2 প্রকার। এক গ্রুপকে আমরা বলি হচ্ছে পানিতে দ্রবণীয়, আরেক গ্রুপকে আমরা বলি হচ্ছে চর্বিতে দ্রবণীয়। আরেক গ্রুপকে আমরা কি বলছি? চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন আছে ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন সি। তো এখন দেখো কি বলেছে, যে দেহে যদি স্নেহ পদার্থের অভাব দেখা দেয়, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন এ, ডি, ই এবং কে, এই ভিটামিনগুলোর অভাব দেখা দিবে। ত্বক কি হয়ে যাবে? শুকায় যাবে, শুষ্ক হবে এবং একই সঙ্গে খসখসে হয়ে যাবে, ফলে দেহের সৌন্দর্যও নষ্ট হবে। তো যেন বেশি বেশি গ্লো করার জন্য, বেশি বেশি সুন্দর হওয়ার জন্য কিন্তু তেল চর্বি জাতীয় খাবার বেশি খাইতে হবে। ঠিক আছে, ওকে। এখন ওকে ওকে এখন দেখেন, অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড যেগুলো আছে, অত্যাবশ্যকীয় বলতে আমরা কি বুঝি? যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন কিন্তু খাবারের সাথে খেতে হয়, দেহের ভেতরে তৈরি হয় না, তাদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয়। তো অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের ক্ষেত্রে কোন রোগ হয়? দেখো বলেছে, শিশুদের ক্ষেত্রে কোন রোগ হয়? ভালো করে দেখো, একজিমা রোগ হয়। কোন রোগ? একজিমা রোগ হয়। এবং বয়স্ক যারা আছে ওদের চর্মরোগ দেখা দেয়। শিশুদের হয় একজিমা, চুলকায়, প্রচুর চুলকায়, হ্যাঁ, গোটা 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 সাদা সাদা, ওদেরকে বলে একজিমা।
তো অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয় এবং বয়স্কদের চর্মরোগ দেখা যেতে পারে। ঠিক আছে, চর্মরোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তো আলটিমেটলি তো চর্মরোগ হয়ে যাবে। তো এছাড়াও জেনে রাখো যে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, কে অলরেডি তোমাদের জানাই তো দিছি আমি। ঠিক আছে, হ্যাঁ, বেশি চর্বি খেলে মোটা হয়ে যাওয়া, পরিমিত খেতে হবে, মানে অভাব যাতে না হয়ে যায়, অভাব হলে এই সমস্যা। ঠিক আছে, আসো এরপর তোমাদের জন্য অপেক্ষা করছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। সেটার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা যে 1 গ্রাম শর্করা তুমি যদি খাও, 1 গ্রাম শর্করা খাইলে তুমি শক্তি পাবা 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম আমিষ খেলেও একই পরিমাণ শক্তি পাবা। তাহলে 1 গ্রাম চর্বি খেলে তুমি 9 কিলো ক্যালোরি, অনেক বেশি শক্তি পাবা। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে আমরা কাকে দেখতে পাচ্ছি, অনেকেই আছে, যেমন যে সাজিদাকে দেখতে পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, সাজিদা, তো সাজিদা খুবই টেনশনে আছে যে বেশি চর্বি খেলে সে মোটা হয়ে যাবে। তো ধরো আজকে সাজিদা, ধরো আজকে এখন সন্ধ্যায় সে স্ন্যাক্সে সামহাও সে হচ্ছে 10 গ্রাম শর্করা, ঠিক আছে, 15 গ্রাম আমিষ এবং হচ্ছে 2 গ্রাম চর্বি খেয়েছে বা স্নেহ জাতীয় খাবার খেয়েছে। তাহলে এই খাবার থেকে সে মোট কতটুকু শক্তি পেয়েছে, কত কিলো ক্যালোরি শক্তি পেয়েছে? একটু হিসাব করে জানাও তো, কত কিলো ক্যালোরি শক্তি পেয়েছে? একটু হিসাব করে জানাও, সে কত কিলো ক্যালোরি শক্তি পেয়েছে, একটু হিসাব করে জানাও তো। ওরে বাবা, সবাই হিসাব করে ফেলছো, জোস, অস্থির, তোমরা তো আগুন এক একজন। ওকে, আসো, 2-1 জন আবার একটু ভুলও করতেছে, দেখি আমি একটু হিসাব করি, আমি তো একটু কম বুঝি, একটু হিসাব করি। হ্যাঁ, তো 1 গ্রাম শর্করা থেকে আমরা শক্তি পাই 4 কিলো ক্যালোরি। তাহলে 10 গ্রাম শর্করা থেকে আমি শক্তি পাবো হচ্ছে 40 কিলো ক্যালোরি, তাই না? আচ্ছা, 1 গ্রাম আমিষ থেকে আমি শক্তি পাই হচ্ছে 4 কিলো ক্যালোরি। তাহলে 15 গ্রাম আমিষ থেকে আমি 40 পাবো, 4 × 15 মানে 60 কিলো ক্যালোরি। আচ্ছা, 1 গ্রাম স্নেহ বা চর্বি থেকে আমি শক্তি পাই 9 কিলো ক্যালোরি। 2 গ্রাম থেকে পাবো হচ্ছে 9 দুগুণে 18 কিলো ক্যালোরি। তাহলে যোগ করলে কত হয় দেখো তো, আমি আবার যোগ বিয়োগ পারি না, বুঝছো? দেখো তো, 8, আচ্ছা 7 আর 4 11, তাহলে 118 কিলো ক্যালোরি পাবে। চমৎকার, তোমরা আসলে ওয়াও, এই যে হাততালি হাততালি, আমি হাততালি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আসো সামনে যাই, খাদ্যের ক্যালোরি এবং কর্মশক্তি। তো এই যে ক্যালোরি ক্যালোরি বলে চিল্লাপাল্লা করলাম, ক্যালোরি কি? খাদ্য থেকে আমরা যে তাপ শক্তি পাই সেটা পরিমাপ করার একক হচ্ছে কিলো ক্যালোরি। তো ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এখান থেকে আমরা কোনো শক্তি পাই না, তাই এদের ক্যালোরি মূল্য শূন্য ধরা হয়। ঠিক আছে, কেন ভিটামিন, খনিজ লবণ, পানির ক্যালোরি মূল্য শূন্য কেন? যদি পরীক্ষা জিজ্ঞাসা করে কি বলবা? যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি থেকে আমরা কোনো শক্তি পাই না, আমরা শক্তি পাই 3টা জিনিস, শর্করা, আমিষ, স্নেহ থেকে। তাই এদের ক্যালোরির একটা মান আছে, কিন্তু ভিটামিন, খনিজ লবণ, পানি থেকে আমরা কোনো শক্তি পাই না, এই জন্য এটাকে আমরা কি, এর ক্যালোরি মূল্য হচ্ছে 0। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমাদের দেহের ভেতর খাদ্যর পরিপাক, শোষণ, রক্ত সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। বিপাককে অলরেডি বলেছি যে আমাদের যত রকম ক্রিয়া বিক্রিয়া ঘটে সবগুলোকে একসাথে বলা হয় বিপাক। তো খাদ্য পরিপাক, শোষণ, সংবহন অনেক কিছু ঘটে, তো এইগুলো সব বিপাকের অন্তর্ভুক্ত। তো আমাদের দেহে শক্তি ব্যয় হয় 2 ভাবে। আমাদের দেহে শক্তি ব্যয় হয় কয় ভাবে? 2 ভাবে। আমাদের দেহে যে 2 ভাবে শক্তি ব্যয় হয়, কি কি? 1 নম্বরে বলেছে দেহের অভ্যন্তরীণ কাজে। কি কি কাজ? যেমন যে মৌল বিপাক, মানে বিপাক প্রক্রিয়ার কাজে শক্তি ব্যয় হবে। আরেকটা হচ্ছে পরিশ্রমের কাজে, এই যে আমি দাঁড়ায় দাঁড়ায় বক বক করতেছি, পরিশ্রম করতেছি না, তো এটাও আমার শক্তি ব্যয় হচ্ছে, বুঝছো? কুইজ আছে, লাস্টে একটা কুইজ আছে। দেখো, খাদ্যে ক্যালোরি ও কর্মশক্তি, একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তির দরকার তা প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়? 3টা বিষয়। কি কি? একটা মৌল বিপাক, মানে তার বিপাক ক্রিয়ার জন্য কত শক্তি দরকার সেটা, আরেকটা হচ্ছে দৈহিক পরিশ্রম, সে কতটা পরিশ্রম করে তার উপর, আরেকটা হচ্ছে খাদ্যের প্রভাব, মানে আমরা খাইলেই তো সেই খাবার যে আমাদের বডিতে প্রপারলি পরিপাক হয় এবং সেখান থেকে পর্যাপ্ত শক্তি তৈরি হয় এমন না, কারণ এটার জন্য আমাদের অনেক এনজাইম বা হরমোনের ইফেক্ট আছে, সেগুলো ঠিকঠাক মতো রিলিজ হচ্ছে কিনা, বা আমাদের বডি ঠিকঠাক মতো পরোটা কাজে, মানে সরি, খাবারটা কাজে লাগাইতে পারতেছে কিনা, এরকম। যেমন ধরো এই যে এখানে আমার ক্লাস, এখানে তোমরা অনেক স্টুডেন্ট ক্লাস করতেছো, তো এর মধ্যে সবাই কি পরীক্ষায় খুব ভালো পায়?
খুব ভালো করবে, সবাইকে একদম ফুল মার্কস পায়, তা কিন্তু পায় না। সেম লেকচার কিন্তু আমি ডেলিভার দিচ্ছি, সেম কন্টেন্ট ডেলিভার দিচ্ছি, তোমাকেও যা পড়াচ্ছি তোমার আরেকটা ক্লাসমেটকেও তাই পড়াচ্ছি, কিন্তু দেখা যাবে তুমি পরীক্ষায় একরকম মার্ক পাচ্ছ, তোমার বন্ধু বা বান্ধবী সে আরেক রকম মার্ক পাচ্ছে। ঠিক আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে খাদ্যের প্রভাব মানে সামর্থ্য, এই লেকচারটা তোমার উপর কি প্রভাব ফেলতেছে সেইটা। ঠিক আছে, ওকে। এখন তাহলে সামনে যাই, একমাত্র কুইজ, আজকের ওয়ান এন্ড অনলি কুইজ এটাই, যে শিশুদের একজিমা এবং বয়স্কদের চর্মরোগ হয় কোন খাদ্যের অভাবে। ঠিক আছে, আমরা একটু আনসার করে ফেলবো। ঘি, মাখন, রুটি, মুড়ি, সামুদ্রিক মাছ, আয়োডিন, বাঁধাকপি, টমেটো। আনসার করে ফেলো ঝটপট। না না, ভিটামিন খনিজ লবণ পানি খাওয়া বন্ধ করে দিলে আমাদের দেহও কাজ করা বন্ধ করে দিবে, সেও ঘুমায় যাবে। ঠিক আছে, ভিটামিনকে বলা হয় খাদ্যের প্রাণ। ঠিক আছে, খাদ্য প্রাণ বলা হয়। ওকে, বুঝে শুনে আনসার করো। তোমরা দেখে কমেন্ট বক্সে চিল্লাপাল্লা করতেছো কারেক্ট আনসার লিখে, কিন্তু কিছু পাপিরা তো ভুলভাল আনসার করে বসে আছে। হ্যাঁ ভাইয়া, তিমি মাছের শরীর থেকেও তেল তৈরি হয়। তিমি মাছের শরীর থেকে তেল তৈরি হয় না, তিমি মাছের শরীরে যে চর্বিটা থাকে সেই চর্বি থেকে তেল পাওয়া যাচ্ছে। তোমার শরীরেও তেল আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, ঠান্ডা মাথায় আনসার করে ফেলো। আমরা সবচেয়ে বেশি খাবো শর্করা, এরপর আমিষ, এরপর স্নেহ, এরপর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, খনিজ লবণ, পানি। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে আমরা আর খুব বেশি সময় নিব না, আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর কি দেখে নেই। ঘি, মাখন, এখান থেকে আমরা পাই হচ্ছে চর্বি মানে স্নেহ। চর্বি না লিখে স্নেহ লিখলে ভালো শোনা যায়, একটু ভালোবাসা, আদর আদর একটা ভাইব থাকে, তাই না? স্নেহ পাই। এরপর রুটি, মুড়ি থেকে আমরা পাই শর্করা। ঠিক আছে, তো সামুদ্রিক মাছ, আয়োডিন অলরেডি বলাই আছে, এখান থেকে পাই আমরা আয়োডিন মানে খনিজ লবণ। ঠিক আছে, এরপর হচ্ছে বাঁধাকপি, টমেটো, এখান থেকে কি পাচ্ছি? ভিটামিন, এখান থেকে পাচ্ছি ভিটামিন। তাহলে আমাদের প্রশ্ন বলছে কোনটির অভাবে চর্মরোগ এবং একজিমা হয়। তো আমরা অলরেডি পড়েছি, দেখো তো, এই যে দেখো তো, যে অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় খাদ্যের অভাবে শিশুদের হয় একজিমা, বয়স্কদের হয় চর্মরোগ। তার মানে অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড মানে স্নেহ পদার্থের অভাবে। তাহলে স্নেহ পদার্থের অভাব মানে কি? এখানে আনসারটা কি হবে? তাহলে আনসার অবভিয়াসলি হবে হচ্ছে এ, মানে ঘি মাখনের অভাবে। তো সঠিক উত্তর হচ্ছে এ। ঠিক আছে, তো আমরা যদি লিডার বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়ে টপে আছে ইমরান। অভিনন্দন ইমরান তোমাকে। এরপর আছে সোয়াদ, ফাহিম, ইয়াসিন, সচ্চ, সাদ চৌধুরী, আদ্রিতা, অস্মিকুন্ডু, মিনহা, নুসাইবা। অভিনন্দন তোমাদের সবাইকে। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু সময়ের ব্যবধানে লিডার বোর্ডের নাম আসে নাই, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আসো দেখে ফেলি আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটা কি আছে দেখো, দৃশ্যপট, রুই মাছ, মুরগির মাংস, সে আগের দিনের সেম উদ্দীপক, জাস্ট প্রশ্নটা আলাদা। এই সয়াবিন তেল মাখন মানে স্নেহ নিয়ে, যে দৃশ্যপটে বিয়ে উল্লেখিত খাদ্যগুলো উভয়ই স্নেহ পদার্থের অন্তর্ভুক্ত হলেও এদের ভিন্নতা আছে। সয়াবিন তেল এটা আমরা কোত্থেকে পাচ্ছি? উদ্ভিদ থেকে পাচ্ছি, উদ্ভিজ স্নেহ। আর মাখন এটা হচ্ছে আমরা দুধ থেকে বানাচ্ছি মানে প্রাণীজ স্নেহ। তার মানে এদের মধ্যে পার্থক্য আছে, এটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে, সুন্দর করে বই পড়ে ব্যাখ্যা করে ফেলবা। তো আজকের লেকচার আমাদের এ পর্যন্তই ছিল। তো ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন মেশের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ। ওকে, ডান। ঠিক আছে, হ্যাঁ আমাদের শরীরে তেল আছে, চর্বি আছে, তো এই চর্বিটা থেকেই পরে তেল বানানো যেতে পারে। ঠিক আছে, ওকে। সামনে তো কুরবানির ঈদ আসতেছে না, তখন দেখো গরু খাসির চর্বি থেকে আবার তেল বানানো যায়। ওকে।